বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, বরাবরের মতোই আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। 2024-25 কর বর্ষে একজন চিকিৎসক কিভাবে তার আয়কর রিটার্ন পূরণ করবেন, কিভাবে তার ট্যাক্সের পরিগণনা করবেন, এই বিষয়টুকু A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। এরকম অনেকগুলো উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব প্রফেশনাল ওয়াইজ। কিভাবে প্রফেশন, যেমন ব্যাংকারের তথ্য আমরা দিতে পারি, আমরা দিতে পারি সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, আমরা দিতে পারি সচিবালয়ে যারা কর্মরত, আমরা দিতে পারি কৃষি কর্মকর্তা, আমরা দিতে পারি ব্যবসায়িক, এরকম প্রত্যেকটা হেড আমরা দিতে পারি। শিক্ষক কিভাবে রিটার্ন পূরণ করবেন, এরকম প্রত্যেকটা বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। যাই হোক সম্মানিত সুধী, তাহলে চলুন আমরা আমাদের মূল একটা ম্যাথ কিভাবে আয়কর রিটার্নে হিট করবে, কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশন হবে সেটা আমরা একটু দেখে নিই। সম্মানিত সুধী, দেখছেন ফাহাদ আল করিম একটা বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তিনি 30 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে আয় বর্ষে হাসপাতাল থেকে বেতন ভাতা পেয়েছেন। মূল বেতন পেয়েছেন, অর্থাৎ মূল বেতন 6 লাখ টাকা, বাড়ি ভাড়া ভাতা 3 লাখ টাকা, চিকিৎসা ভাতা 24,000 টাকা, উৎসব ভাতা দুটি মিলে পেয়েছেন 1 লক্ষ টাকা। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে আয় বর্ষে তিনি 5,000 টাকা করে চাঁদা দিয়েছেন, 5-12-60 মানে 60,000 টাকা। তার নিয়োগকর্তা সমপরিমাণ চাঁদা দিয়েছে। তাহলে কর্মকর্তা এবং নিয়োগকর্তা মিলে মোট হলো 1 লক্ষ 20,000 টাকা। জনাব ফাহাদ প্রাইভেট প্র্যাকটিস করেন। তিনি প্রতিদিন গড়ে 10 জন রোগী ও 30 জন পুরাতন রোগী দেখেন। প্রতিদিন 10 জন নতুন রোগী, 30 জন পুরাতন রোগী। নতুন রোগীর ফি 500 টাকা, পুরাতন রোগীর ফি 300 টাকা। তিনি বছরে 300 দিন রোগী দেখেন। করদাতা পেশা খাতের জন্য কোনো খাতাপত্র সংরক্ষণ করেন না। আচ্ছা, তিনি আয় বর্ষে একটি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে 6,000 টাকা করে ডিপিএস হিসেবে জমা প্রদান করেন। তিনি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি শেয়ারে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া তিনি 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনেছেন। এই হলো মোটামুটি তার তথ্য। এখন আমরা দেখাবো আয়কর রিটার্নে কোথায় কিভাবে পূরণ করবেন। ফাইনাল হলো ট্যাক্সের ক্যালকুলেশন। তাহলে আমরা আয়কর রিটার্নে চলে যাই। আমরা এই তথ্য ফিল আপ করবো কোথায়, আমাদের এইখানে যদি দেখিয়ে থাকি তাহলে 2 নম্বর পাতা, এই যেটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, শিডিউল কত 1। তাহলে আমরা শিডিউল 1-এ চলে যাই। এই হলো শিডিউল 1 নম্বর। এই এ নাম্বার হলো সরকারি চাকরিজীবী আর নিচেরটা হলো বেসরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্ন। এখন ওনার বেসিক কত এটা আগে একটু দেখেন। বেসিক হলো কত, আপনার 6 লাখ টাকা। এই যে বেসিক হলো কত, 6 লাখ টাকা। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সবগুলো একটা ফর্মে দেখেন। এইখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে। কি বলা আছে দেখেন, বলা রয়েছে বেসিক একটা হেডে আর যাবতীয় যত অ্যালাউন্স সব এই হেডে। তার মানে এই 3 লাখ 24 এবং 1 লাখ, তার মানে 4 লক্ষ যে 24,000 টাকা। এখানে যেহেতু আমাদের উৎসব ভাতার আলাদা কোনো অপশান নাই, দেখেন কোথাও উৎসব ভাতা নেই, তার মানে সব একটা হেডে দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন অ্যালাউন্সগুলো একটা দিবেন, এখানে এনি আদার এটা বোনাস আলাদাভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে আপনার টোটাল কত হলো, 4,24,000 টাকা তার অ্যালাউন্সে চলে যাবে। টোটাল যোগফল যেটা হবে, এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হলো তিনি আচ্ছা প্রভিডেন্ট ফান্ডের থেকে, অর্থাৎ তিনি যতটুকু প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দেন সমপরিমাণ টাকা তার নিয়োগকর্তাও দেন। তাহলে নিয়োগকর্তার কাছ থেকে তিনি যেটা পাচ্ছেন সেটা তার ইনকাম। তাহলে প্রতি মাসে 5,000 করে, 12 মাসে 60,000 টাকা। তাহলে 60,000 টাকা তার কিন্তু ইনকাম হবে। কোথায়, যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, কত 60,000 টাকা। ওকে, এইভাবে টোটাল যোগফল যা হবে আপনারা মনে রাখেন। টোটাল যোগফল আমি দেখাচ্ছি না, টোটাল যোগফল যা হবে সেখান থেকে 1/3 or 4.5 লাখ হুইচ ইভার ইজ লোয়ার। টোটাল ইনকাম হবে 10,84,000 টাকা। এখান থেকে আপনার 1/3 or 4.5 লাখ হুইচ ইভার ইজ লোয়ার, 1/3 হবে 3,61,000 টাকা। বাদ দিলে
ইনকাম ফ্রম জব বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হেঁটে চলে আসবে 7,22,667 টাকা। এটা আপনারা আবার আলাদাভাবে একটু দেখে নিয়েন যে ঠিক আছে কিনা। কত হবে? আপনার হবে 7,22,667 টাকা। তাহলে এটা কি হলো? ইনকাম ফ্রম জব। এতটুকু ক্লিয়ার। এরপরে আসি, তিনি প্রাইভেট প্র্যাকটিস করেন, 10 জন করে নতুন রোগী, 30 জন করে পুরাতন রোগী, বছরে 300 দিন। তাহলে নতুন রোগী হিসাব করি, 10 ইন্টু কত করে টাকা নেন? 500 টাকা করে, 10 ইন্টু 500 ইন্টু 300। তাহলে এটা কোথায় যাবে? ইনকাম ফ্রম প্রফেশন 1984 সালের আয়কর আইন অনুযায়ী এই ইনকাম ট্যাক্সের রিটার্নে কিন্তু ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন ছিল, সেটা এখন হয়ে গেছে শুধু ইনকাম ফ্রম বিজনেস। এই যে 4 নাম্বার হেডে দেখাবেন শিডিউল স্যার। শিডিউল স্যারে যদিও আপনার এইখানে শুধু বিজনেসের ইনফরমেশনটা আছে, যদি দেখাই তাহলে বুঝবেন। শিডিউল 4 শুধু বিজনেস, প্রফেশনের ওইভাবে আসে নাই। এই যে দেখেন, তো প্রফেশনে যেহেতু আসে নাই, এর মধ্যে থেকে আপনাকে কাভার করতে হবে। কি কি কাভার করতে হবে? আপনি যেহেতু প্রাইভেট চেম্বার করে, তো চেম্বারে আপনার না হলেও একটা কম্পিউটার থাকে, আপনার কিছু ফার্নিচার থাকে, কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। তার মানে আপনাকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের একটা হিসাব তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? তাহলে লিখবেন, এই সেলসের মধ্যে আপনি যতগুলো রোগী দেখেন সেটার হিসাব আসবে। কিভাবে হিসাব আসবে? আপনি করবেন 10 জন রোগী ইন্টু 500 টাকা ইন্টু 300 দিন, আসবে 15 লাখ টাকা। এরপরে আসি 30 জন রোগী ইন্টু 300 টাকা ইন্টু 300 দিন, 27 লাখ। মোট আসবে 42 লাখ। তাহলে আপনার টার্নওভার বা রিসিট কত হবে? 42 লাখ। ওকে, তো 42 লাখ। তো প্রফেশনের ক্ষেত্রে গ্রস প্রফিট হয় না। প্রফেশনের ক্ষেত্রে গ্রস প্রফিট হয় না। কি হয়? তার যে রেভিনিউ, সেখান থেকে তার যে আনুষঙ্গিক যে খরচ, সেটা বাদ দিয়ে দিলে নিট ইনকাম চলে আসে। তার মানে আমি ধরে নিলাম এই 42 লাখ টাকা থেকে সে যেহেতু হিসাবপত্র রাখেন, এখানে বলার আছে, তিনি যেহেতু হিসাবপত্র সঠিকভাবে রাখেন না, সেহেতু তার খরচ 1/3 আপনি অ্যালাউ করতে পারেন। 1/3 কি? যে মনে করেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং আনুষঙ্গিক 1/3 বাদ দিলে, 1/3 ধরেন 14 লাখ, তাহলে বাদ দিলেই ইনকাম ফ্রম প্রফেশন চলে আসবে কত? আসবে হলো কত? 28 লাখ টাকা। ওকে, এই ইনকামটা আপনার 2 নাম্বার পেজে ইনকাম ফ্রম বিজনেসে চলে যাবে। এখন বলতে পারেন ব্যালেন্স শিট কি পূরণ করব? ব্যালেন্স শিটও আপনার পূরণ করতে হবে। কেন পূরণ করতে হবে বলি, সরি। আপনার যদি ওই চেম্বারের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে ক্যাশ অর ব্যাংক কেন থাকতে পারে? কারণ হলো, চেম্বারে তো রোগী দেখার জন্য আপনার একজন কি থাকে? একজন স্টাফ থাকে যে টাকা রিসিভ করে। তো এই টাকা তো প্রতিদিনের টাকাটা আপনাকে প্রতিদিন নাও বুঝাই দিতে পারে। সে বলতে পারে, বা ডাক্তার আপনি বলতে পারেন এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিও। তাহলে যেদিনের টাকা সেদিন তো জমা হয় না, জমা হয় পরের দিন। তার মানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। যদি ওই চেম্বারের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং ব্যাংকে জমা থাকে, সেটা এখানে দেখিয়ে দেবেন। আপনি যদি ওই চেম্বারে কোনো চিকিৎসার পাশাপাশি মেডিসিনও বিক্রি করেন, তাহলে মেডিসিনের হিসাবগুলো এখানে আসবে। ওই চেম্বারে যদি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা আনুষঙ্গিক ইনস্ট্রুমেন্ট, যেমন ডেন্টিস্টের কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, তাদের কিছু ইনস্ট্রুমেন্ট ছাড়া সে দাঁত পরীক্ষা নিরীক্ষা এটা সেটা করতে পারে না। অন্যান্য যে সার্জারি বা অন্যান্য যে ডক্টর আছে, তাদের যদি ফিক্সড অ্যাসেট থেকে থাকে চেম্বারে, সেটা দিবে। আদার অ্যাসেট থেকে থাকে, সেটাও দিবে। টোটাল যোগফল আসবে। তার চেম্বার তৈরি করার জন্য তার তো একটা ওপেনিং ক্যাপিটাল ছিল। তার ওপেনিং ক্যাপিটাল মানে ক্যাপিটাল ছাড়া তো বিজনেস হয়নি। তাহলে ওই ওপেনিং ক্যাপিটাল বা তার ইনিশিয়াল ক্যাপিটাল কত, তার যে এখান থেকে বিজনেস থেকে ইনকাম হলো কত, 28 লাখ, সেটা এখানে চলে আসবে। সে ব্যবসা থেকে যদি কোনো টাকা তুলে নেয়, কারণ এক মালিকানা ব্যবসায়ের বা পেশার মালিক এবং ব্যবসা একই জিনিস, তাহলে সারা বছর সে কত টাকা তুললো সেটার হিসাব আসবে, ক্লোজিং ক্যাপিটাল। এছাড়া যদি এমন হয় যে সে এই চেম্বারটা শুরু করার জন্য ব্যাংক থেকে কিছু লোন নিছে, অথবা কারো কাছ থেকে ধার নিয়ে ব্যবসা চালু করেছে, তাহলে এটা তার এই লাইবিলিটি হিসেবে আপনি দেখিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে টোটাল ক্যাপিটাল এবং লাইবিলিটিস চলে আসলো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি পূরণ করলাম? ইনকাম ফ্রম স্যালারি এবং এই ফাহাদ সাহেবের ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনের পূরণ করেছে। এরপর আসি সম্পদের বিবরণী, কোথায় যাবে কোন সম্পদ। তিনি যে অর্থাৎ
স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে তিনি দেন 60,000 টাকা, নিয়োগকর্তাও দেন 60,000 টাকা, মোট হলো 1,20,000 টাকা। সেটা কোথায় আসবে? এই হলো সেলফ অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এখানে চলে আসবে 1,20,000 টাকা। এরপরে আসি, তিনি একটা ডিপিএস করেছেন প্রতি মাসে 6,000 টাকা করে, 6-12-72,000 টাকা, এই হলো তার ডিপোজিট পেনশন স্কিমে চলে আসবে। এরপরে আসি, তিনি শেয়ার বাজারে ওই বছরে 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন, যেটা রেয়াতের জন্য অ্যালাউবল হবে। 4 নাম্বার হেডে ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ, এইখানে চলে আসবে। চলে আসলো। এখান থেকে 15% ট্যাক্স রিবেটের জন্য অপশান ক্যালকুলেটেড হবে, অর্থাৎ ইনভেস্টমেন্টের উপর 15%, আর আমরা ক্যালকুলেশন আলাদাভাবে দেখাচ্ছি। এছাড়া তিনি এখানে আরও তিনি সঞ্চয়পত্র কিনেছেন 5 লাখ টাকা, সেটাও তো দেখাইতে হবে। তাহলে এটা কোথায় আসবে? এই হলো ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ 3 নাম্বার হেডে। তাহলে যা বিনিয়োগ হলো সেটার উপরে 15% ওর ট্যাক্সেবল ইনকামে 3% আর 10 লাখ টাকা হুইচ ইজ লোয়ার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে বিবেচিত হবে। আসি, এরপরে এখান থেকে তার যদি কোনো উৎসে কর কর্তন থাকে, এখানে তার কোনো উৎসে কর কর্তন আমার অঙ্কের মধ্যে দেওয়া নাই। তার যদি সঞ্চয়পত্রের উৎসে কর্তন থাকতো, ডিপিএস এর উৎসে কর্তন থাকতো, বেতন থেকে উৎসে কর্তন থাকতো, তাহলে সম্পূর্ণ কর কর্তনটা এই হেডে চলে আসতো, এই 8 নাম্বার হেডে। নিচের দিকে চলে যাই, স্ক্রল ডাউন করে আইটি 10B-তে তার যে সম্পদ, মানে তার যে ইনকাম ফ্রম বিজনেস আর ইনকাম ফ্রম স্যালারি, টোটাল ট্যাক্সেবল ইনকাম এই হেডে চলে আসবে। তার বেতন খাতে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, সেটা এখানে চলে আসবে। গত বছরের নেটওয়ার্ক 2 নম্বরে চলে গেল। তার ফ্যামিলি পার্সোনাল এক্সপেন্স, এই 4-এর যে লাইফ স্টাইল, এখানে চলে আসবে। তার যেহেতু এটা প্রফেশনে যেহেতু তার প্রফেশন মানে বিজনেসের টোটাল অ্যাসেট এখানে চলে আসলো। অ্যাসেটের মধ্যে যদি সে তার লাইবিলিটি থাকে তাহলে সেটা এখানে চলে আসবে, এখান থেকে বাদ দিয়ে এখানে চলে আসবে, ফুল কলামে চলে আসলো। এরপরে আসি, এখান থেকে তিনি কি করেছেন? ডিপিএস। তাহলে ফিনান্সিয়াল অ্যাসেটে চলে যাব। এই হলো ফিনান্সিয়াল অ্যাসেট, তার একটা কি রয়েছে? ডিপিএস, এইখানে চলে আসবে। ডিপোজিট পেনশন স্কিম, সঞ্চয়পত্র এবং ডিপিএস, সেটাই 2 নাম্বার হেডে চলে আসবে। অবলিক দেওয়া আছে দুইটাই, কারণ উনি সঞ্চয়পত্র কিনেছেন 5 লাখ আর 72,000 টাকার ডিপিএস করেছেন, সেটা দিয়ে দিলাম। এরপরে আসি, এরপরে উনি কি করেছেন? তার নিয়োগ, তিনি 60,000 টাকা কন্ট্রিবিউশন করেছেন এবং তার নিয়োগকর্তা 60,000, মোট হলো 1,20,000 টাকা। তাহলে এই হেডে চলে আসবে, এই যে প্রভিডেন্ট ফান্ডের এই হেডে। এরপরে তিনি তালিকাভুক্ত কোম্পানি শেয়ার কিনেছেন 10 লাখ টাকা, সেটাও দেখাইতে হবে। কোথায়? এই যে এই হেডে, এই হেডে। এইভাবে এই উদাহরণ থেকে আমরা দেখিয়ে দিলাম একজন বেসরকারি হাসপাতালের ডাক্তার কিভাবে তার ইনকাম ট্যাক্সের রিটার্ন পূরণ করবে, তার A to Z শেয়ার করার চেষ্টা করলাম। মূল হেডগুলোর অন্যান্য যে ইয়াগুলো সেটা তো আসবেই। এরপর আমরা ট্যাক্সের ক্যালকুলেশন করাবো, সেই ট্যাক্সের ক্যালকুলেশন থেকে তার যে ট্যাক্স সেটা কিভাবে আসবে সেটা আমরা একটু দেখিয়ে দিই। ট্যাক্সের ক্যালকুলেশন আমরা দেখাবো। এই ট্যাক্সের ক্যালকুলেশন থেকে গ্রস ট্যাক্স এটা আসবে। ট্যাক্সের যে রেয়াত বা রিবেট সেটা আমরা দেখাচ্ছি কোনটা কিভাবে আসতেছে। তাহলে চলুন আমরা আগে ট্যাক্সের ক্যালকুলেশন থেকে এখানে আসি। তাহলে সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি তার ইনকাম 2 হেডে। ইনকাম ফ্রম জব হলো আমরা বলেছিলাম 7,22,667 টাকা। ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন হলো 28 লাখ টাকা। মোট হলো টোটাল তার 35,22,667 টাকা। তার মিনিমাম ট্যাক্সের আন্ডারে কোনো ইনকাম নাই, ফাইনাল সেটেলমেন্টের আন্ডারে ইনকাম নাই। তাহলে শুধু একটা ট্যাক্সের ক্যালকুলেশন করলেই হবে, রেগুলার ট্যাক্সের আন্ডারে। তাহলে 35,22,667 টাকার উপর যদি ট্যাক্সের ক্যালকুলেশন করি, প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, 1 লাখ টাকার উপর 5%, 4 লক্ষ টাকার উপরে 10%, 5 লক্ষ টাকার উপরে 15%, পরের 5 লক্ষ টাকার উপরে 20%, অবশিষ্ট টাকার উপরে 25%। টোটাল ট্যাক্সের ক্যালকুলেশন হয় কত? 6,38,167 টাকা। এরপর আসি, আমরা রেয়াত ক্যালকুলেশন করব। মিনিমাম ট্যাক্সের আন্ডারের দরকার নাই, ফাইনাল সেটেলমেন্টেরও দরকার নেই। টোটাল ট্যাক্স কত? 6,38,167। এখন তার যে ট্যাক্সেবল ইনকাম 35,22,667, সেটার উপর 3% করলে হবে 1,05,680। ওর তার যে ইনভেস্টমেন্ট আছে টোটাল 17,40,000, অর্থাৎ আপনার ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান সহ হলো 1,20,000। এরপরে উনি যে ডিপিএস করেছেন সেইখানে তার একটা ফিগার আছে। তারপরে সঞ্চয়পত্র আছে 5 লাখ টাকা, শেয়ারে বিনিয়োগ করা আছে 10 লাখ, মোট সম্ভবত 17,40,000। সেটার উপর 15% করলে কত হয়? 2,61,000 আর 10 লাখ, হুইচ ইজ লোয়ার।
এই তিনটার মধ্যে লোয়ার কোনটা? 1,05,680। তার মানে 5,32,000 বাদ দিয়ে, মানে 6,38,000 থেকে 1,05,000 বাদ দিলে 5,32,487 টাকা। এটা হলো আপনার নিট ট্যাক্স আফটার রিবেট। যেহেতু আপনার উৎসে আর কোনো করকর্ত নাই, তার মানে এই টাকায় ট্যাক্স টু পে পরিশোধ করতে হবে। এখন আমরা এটা যদি রিটার্নে দেখাই কোথায় যাচ্ছে, এবার দেখেন ট্যাক্স পেয়েবল কত? 6,38,000। ওকে, আসি এখান থেকে যদি আসি, তাহলে এই যে 12 নম্বরে গ্রস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম 6,38,000। ট্যাক্স রিবেট কত? ট্যাক্স রিবেট হলো এই যে আমাদের 1,05,000। ওকে, বাদ দেওয়ার পরে কত? 5,32,000। তাহলে 14 নম্বরে 5,32,000 যা ফিগার সেটা। ওনার মিনিমাম ট্যাক্সের কোনো অপশান এখানে নাই, মিনিমাম ট্যাক্স আমরা বসিয়ে দিই এলাকা অনুযায়ী 5,000 টাকা। আচ্ছা, এখানে আর কিছু নাই। তাহলে টোটাল অ্যামাউন্টস পেয়াবল কত হবে? টোটাল অ্যামাউন্টস পেয়াবল হবে এই হলো 5,32,487 টাকা। এরপরে আসি, ওনার যদি উৎসে বা স্যালারির এগেনস্টে করকর্তন থাকতো তাহলে সেটা এখানে আসতো। উনি যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স দিতেন সেটা 21 নম্বর হেডে আসতো। আচ্ছা, এখন তাহলে এই টাকাটা তাকে কি করতে হবে? পে করতে হবে রিটার্নের সাথে। এজন্য এই টোটাল ফিগারটা ইজ এ টু পে, 5,32,487 টাকা টু পে। এইটা আমাদের 5,32,000 কোথায় দিব? এই যে ট্যাক্স পেইড উইথ দ্য রিটার্ন 23 নম্বর হেডে দেখিয়ে দেব। ওকে, আর এটার জন্য আপনি আয়কর রিটার্নের সাথে কি কি ডকুমেন্টস দেবেন সেটা যদি আমরা আরেকবার বলি, তাহলে তার স্যালারি স্টেটমেন্ট থাকবে বা স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট থাকবে, তার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা আছে প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট নেবে, সে প্রাইভেট প্র্যাকটিস করতেছে সেটার যদি একটা লামসাম অ্যাকাউন্ট, যদিও আমাদের ইনকাম ফ্রম বিজনেসে রয়েছে, না দিলেও সমস্যা নেই, তবে একটা লামসাম একটা অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারে। তারপরে ডিপিএস এর স্টেটমেন্ট দিবে, শেয়ার বাজারে বিনিয়োগ করলে পোর্টফোলিও স্টেটমেন্ট দিবেন, এবং সঞ্চয়পত্র ক্রয় করলে সঞ্চয়পত্রের সার্টিফিকেট। এই মোটামুটি A to Z আমরা শেয়ার করার চেষ্টা করলাম। একজন চিকিৎসকের বা একজন চিকিৎসক 2024-25 কর বর্ষে আয়কর রিটার্ন কিভাবে পূরণ করবেন তার A to Z এবং আয়কর হিসাবায়নটাও দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা যারা দেখছেন ভিডিও উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। এরকমভাবে আমরা শুধু উদাহরণ এবং আয়কর রিটার্ন A to Z দেখাবো। তবে এটা তো আমরা ম্যানুয়ালি দেখালাম, এইটাই আমরা আবার পুনরায় আবার ই রিটার্নে দেখাবো। যদিও ম্যানুয়াল এবং ই রিটার্ন প্রায় সেম, খুব বেশি পার্থক্য নেই। এটা আমরা আবার ই রিটার্নে এরকম উদাহরণ ধরে ধরে ই রিটার্নে কোথায় কিভাবে পোস্টিং দেবেন সেটাও আমরা দেখিয়ে দেব। যাই হোক, সম্বন্ধে শুধু ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে। আর যারা আপনারা আইটিপির প্রিপারেশান নিতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ স্কুল অফ নলেজ এবং আমাদের লিঙ্কডইন ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল, এই দুইটা পেজেও আপনারা জয়েন্ট হয়ে থাকতে পারেন। সেখানে আমাদের কিছু এমসিকিউ দেওয়া হয়, কিছু শর্ট কোশ্চেন দেওয়া হয়, কিছু শর্ট ভিডিও দেওয়া হয়, এবং বড় ভিডিওগুলো ওখানে শেয়ার করা হচ্ছে। সেখান থেকেও আপনি আপনার প্রিপারেশনটা কমপ্লিট করে নিতে পারবেন। যাই হোক, সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।